আষাঢ়ের ভোররাতে ভেঙে গেল ঘুম, বাদল নুপুর শুনি ঝুম ঝুম ঝুম। আধো আলো আধিয়ারে চেয়ে দেখি বারে বারে, জল ভরা বাদলের নাচনের ধুম। জলের ঘুঙুর বাজে রুম ঝুম ঝুম। দর্শক, পড়ছিলাম সুনির্মল বসুর কবিতা আষাঢ়ের ভোররাতে। আজ আষাঢ়ের শুরু, বর্ষার প্রথম সকাল। বর্ষার প্রথম সকালের শুভেচ্ছা জানাই। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ রবিবার, 1 আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং 15 জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, বলছিলাম আজ পহেলা আষাঢ়। জ্যৈষ্ঠের রুক্ষ খরতাপ কাটিয়ে আকাশে মেঘের আনাগোনা আর বৃষ্টি জানান দিচ্ছে প্রকৃতিতে বর্ষার আগমন। বকুল, কদম, বেলি, জুই, দোলন চাপা আর গন্ধরাজ সহ কত না ফুলের ঘ্রাণে সাজবে প্রকৃতি। দিনভর ঝুমঝুম বৃষ্টি, মেঘের ডাক। প্রকৃতিতে বর্ষার আগমনের বার্তাই জানবো আমরা। চলে যাব আজ ঝালকাঠিতে। আজ সব বিভাগেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভোর থেকেই ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বরিশালের বিভিন্ন এলাকায়। আমরা ঝালকাঠির খোঁজ খবর নিয়ে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রতন আচার্য। রতন আচার্য, শুভ সকাল। যেমনটি বলছিলাম, ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঝালকাঠিতে। এই যে কয়েকটা দিনের তীব্র তাপপ্রবাহ, তারপর আজকে স্বস্তির বৃষ্টি, কেমন চিত্রটা দেখছেন আসলে ঝালকাঠিতে? স্বস্তির তো একটা বার্তা তো বইই যাচ্ছে, মানুষ কি বলছে? সারিকা, শুভ সকাল। আপনি জানেন যে আসলে আষাঢ় শুরু হয়ে গেছে, তো সেই কারণেই হয়তোবা এই সকাল থেকেই কিন্তু ঝালকাঠিতে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে এই তীব্র যে তাপদাহ ছিল, এই তীব্র তাপদাহের পরে কিন্তু মানুষ একটু স্বস্তি পাচ্ছে। এই ঝালকাঠিতে প্রচণ্ড পরিমাণ তাপদাহ ছিল কিছুদিন আগেও, গতকালকেও ছিল। তো আজ যখন সকাল থেকেই মেঘলা শুরু হয়েছে, মেঘলার পরে যখন এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির পরে কিন্তু মানুষ একটু স্বস্তি ফিল করছে এবং দেখা যাচ্ছে যে সকালবেলা থেকেই কিন্তু অনেক মানুষ আসলে ঘর থেকে বের হয়েছে। এর কারণ হয়েছে যে একটু বৃষ্টির আভাস পেয়েছে, সেই বৃষ্টির আভাসের কারণেই এই মানুষ কিন্তু বের হয়েছে ঘর থেকে। আর এই বৃষ্টির কারণে এই ঝালকাঠির যে খেটে খাওয়া মানুষ রয়েছে তারাও কিন্তু একটু স্বস্তি পাচ্ছে, কারণ মুষলধারে বৃষ্টি না হলেও কিন্তু সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতেই মানুষ একটু স্বস্তি নিয়ে কাজে বের হয়েছে। সারিকা, ঝালকাঠিতে কিন্তু এই বেশ কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণ তাপ ছিল এবং এই তাপের কারণেও কিন্তু আসলে বিদ্যুৎ চলে যেত। বিদ্যুৎ চলে গেলে কিন্তু মানুষ আরও কষ্ট পেত, কিন্তু আজ যখন একটু বৃষ্টির দেখা পেয়েছে সকাল থেকে, এই বৃষ্টির কারণে কিন্তু মানুষ একটু স্বস্তি ফিল করছে। এছাড়াও এই ঝালকাঠি কিন্তু আমড়া এবং পেয়ারার অঞ্চল। এই বৃষ্টিতে আমড়া এবং পেয়ারা আরও ভালো হবে বলে কৃষি বিভাগ কিন্তু জানিয়েছে। তো সারিকা, এই ছিল বৃষ্টি নিয়ে ঝালকাঠির সর্বশেষ। রতন আচার্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আষাঢ়ের শুরু আর ঝালকাঠির আকাশ যেন তাই জানান দিচ্ছে স্বস্তির নিঃশ্বাস এবং খেটে খাওয়া মানুষও কিন্তু একটু স্বস্তির বার্তা পাচ্ছে। দর্শক, ক্যালেন্ডারের পাতায় বৃষ্টির স্নিগ্ধতা থাকলেও সারা দেশে অধিকাংশ স্থানে মৃদু তাপপ্রবাহের অস্বস্তি, যার প্রভাবে জনজীবন অনেকটাই স্থবির। বিশেষত শ্রমজীবী আর কৃষকরা রয়েছেন বেশি অস্বস্তিতে। প্রান্তিক মানুষের খোঁজ খবরে জানবো কেমন আছেন তারা। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুনুর রশিদ চৌধুরী, শুভ সকাল জানাই আপনাকে। এই যে আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির একটা বার্তা দেখা যাচ্ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে বলা যায়, কিন্তু নওগাঁয় এই যে অস্বস্তি, তীব্র তাপপ্রবাহ, খেটে খাওয়া মানুষদের আসলে কি অবস্থা, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি, সেসব নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল। ঠিকই বলেছেন যে আজকে যেহেতু পহেলা আষাঢ়, সেই অনুপাতে প্রকৃতির নিয়ম অনুসারে আজকে আসলে ঝুম বৃষ্টি হবার কথা, প্রকৃতিতে খানিকটা নাতিশীতোষ্ণ ভাব থাকবার কথা, কিন্তু নওগাঁর আকাশে আমরা আসলে সেটির খানিকটা বিপরীত চিত্র লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে আছি নওগাঁর একটি মাঠে। আপনি দেখতে পাচ্ছেন যে এই
চলতি মৌসুমের যে ধান রোপণ কার্যক্রম সেটির আগে যে বীজতলা তৈরির যে কার্যক্রম সেটির জন্য আসলে মূলত এই ট্রাক্টর দিয়ে হাল চাষের কার্যক্রম আসলে মূলত কৃষকরা চালাচ্ছেন, নানান রকম কাজকর্ম করছেন। গত কয়েকদিন ধরে, শুধু আজকে না, গত কয়েকদিন ধরে নওগাঁয় প্রচণ্ড রকম তাপপ্রবাহ চলছে। বিশেষ করে আবহাওয়া অফিস বলছে যে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে আসলে এই তাপমাত্রা উঠানামা করছে কয়েকদিন ধরে। কেবলমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, সন্ধ্যার পরে রোদের যেই সারাদিন যে তাপদাহ থাকে সেটির যে প্রভাব সেটি কিন্তু রাত্রিকালও বেশ টের পাওয়া যায়। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে কৃষকরা এই গরম উপেক্ষা করেই, আপনি জানেন যে যেহেতু কৃষকরা এটা একটি তাদের যে অবধারিত কাজ বলা যায়, কারণ যতই গরম হোক কিংবা ঠান্ডা হোক অত বৃষ্টি হোক তাদেরকে এই কাজটি আসলে করে যেতে হয় সব সময়। সেই ধারাবাহিকতায় এই গরমকে উপেক্ষা করে কৃষকরা এই কাজটি করছেন। এবং পাশাপাশি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে যেহেতু 12টা থেকে শুরু করে 3টা-4টা পর্যন্ত প্রচণ্ড রকম তাপদাহ থাকে, সেই জায়গায় কৃষকরা একটু চেষ্টা করেন যে সকালের দিকে অর্থাৎ ভোর 5টা থেকে শুরু করে 11টা বা 11:30টার মধ্যে এই কাজকর্মগুলো সেরে নেবার জন্য, যার কারণে এই নওগাঁর মাঠগুলোতে বর্তমান এই চলতি মৌসুমের যে ধান রোপণ কার্যক্রম সেটির যে ব্যস্ততা সেটি আসলে মূলত সকালের দিকে আসলে দেখা যায়। পাশাপাশি আপনাকে বলি যে অন্যান্য যে কার্যক্রম, বিশেষ করে আপনি জানেন যে এই মৌসুমটাতে নওগাঁয় আসলে আম সংগ্রহের যে কার্যক্রম সেটি চলছে, সেটিও কিন্তু বেশ খানিকটা ব্যাঘাত ঘটছে বলে এখানকার যারা আম চাষি আছেন তারা জানিয়েছেন। কারণ প্রচণ্ড রকম তাপের কারণে আসলে অল্প সময়ের মধ্যে আমগুলো পেকে যাচ্ছে এবং সেই আমগুলো বাজারজাত করবার ক্ষেত্রে তাদেরকে একটি বড় রকমের ব্যাগ পেতে হচ্ছে বলে এখানকার যারা চাষি আছেন তারা বলেছেন। তবে এখানকার স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা হচ্ছে, তারাও কিন্তু খুব একটা ভালো বার্তা দিতে পারেনি, যদিও বা তারা বলছে যে আজকে যেহেতু পহেলা আষাঢ় সেই অনুপাতে বৃষ্টি হবার কথা, কিন্তু নওগাঁর আকাশে আসলে এখন পর্যন্ত সেই ধরনের কোনো বার্তা নেই যে বৃষ্টি হবে বা হচ্ছে, এই ধরনের কোনো বার্তা নেই। চাষিদের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্যান্য মৌসুমের কথা তারা তুলনা করেছেন, বিশেষ করে যারা বয়স্ক চাষি আছেন তারা যদি বলছেন যে এই রকম গরম আসলে তারা অন্যান্য বছরগুলোতে আসলে লক্ষ্য করেননি, কারণ এই সময়টাতে মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে। যদিও বা আজকে থেকে 10 বা 12 দিন আগে নওগাঁয় খানিকটা বৃষ্টিপাত হয়েছে, সেটি আসলে খুবই অপ্রতুল। কারণ আপনি জানেন যে এটাকে স্থানীয় ভাষায় বর্ষালী মৌসুম বলা হয়। তো এই সময়টাতে বর্ষার পানিতেই আসলে মূলত চাষাবাদ নির্ভর করে। সেই জায়গায় তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভীর নলকূপ থেকে আসলে সেচ নিয়ে সেই চাষাবাদ তাদেরকে করতে হচ্ছে। তারপরও চাষিরা আশা করেন যে সৃষ্টিকর্তা আসলে বিমুখ হবেন না, হয়তোবা অল্প কিছুদিনের মধ্যেই আসলে নওগাঁর আকাশে বৃষ্টিপাত দেখা দিবে এবং চাষিদের যেই কাঙ্ক্ষিত যেই চাষাবাদ সহ অন্যান্য যে কার্যক্রম সেটি একটি ভালো বার্তা আসবে বলে এখানকার চাষিরা মনে করেন। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে চাষাবাদের সর্বশেষ খবর। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আষাঢ়ের শুরু, বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, কিন্তু নওগাঁর আকাশের চিত্রটা কিন্তু ভিন্ন। কৃষকরা, খেটে খাওয়া মানুষরা কাজ করে যাচ্ছেন এই তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে। আমরা প্রত্যাশা রাখছি খুব দ্রুতই নওগাঁর আকাশে বৃষ্টি ধরা দেবে স্বস্তি হয়ে। দর্শক, গ্রীষ্মের তাপপ্রবাহ কাটিয়ে এলো জলছবির নতুন দিন। শুরু হলো মাটির সঙ্গে মেঘের মৃদু সংলাপ। রিমঝিম ছন্দ তুলে ষড়ঋতুর এই বাংলায় জানান দিল আষাঢ়ের আগমনী। নগর প্রকৃতি আর তাই বর্ষার রংরূপে সিক্ত। আলমগীর হোসেনের তোলা ছবিতে তানজিল আহসানার প্রতিবেদন দেখব। একটি বর্ষা নিয়ে চমৎকার একটি প্রতিবেদন আমরা দেখে আসব। আবার এসেছে আষাঢ়, অনুপম আবেশে জড়ানো কাব্যময় দিন। নগরাগিনায় ঝরে পড়ে রিমঝিম। আসে বৃষ্টির সুবাস বাতাস ফোঁটা ফোঁটা জলে প্রকৃতির ঘুম ভাঙিয়ে ফুল পাখিকে রাঙিয়ে জানিয়ে দেয় ঋতুতে এসেছে নতুন অতিথি। এ কেবল টুপটাপ ঝরে পড়া পানি নয়, গন্ধ আর অনুভূতির মিশেলে জাগিয়ে তোলে স্মৃতির ঢেউ, যেখানে ফিরে যায় দুরন্ত কৈশোরের দিনগুলি। যখনই বৃষ্টি পড়ছে কোনো একটা আওয়াজ পাইতাম বা কিছু একটা, আমার পুরো পরিবারের সব কাজিনসরা, আমার ভাই বোনরা সবাই একসাথে নেমে আসতো, সবাই একসাথে গিয়ে আম কুড়াইতে চাইতাম। তো বৃষ্টির ওয়েদার সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আপনি আপনার মনের যত গ্লানি আছে সবগুলো ধুয়ে মুছে যায় একেবারে বৃষ্টিতে ভিজলে। বাদল দিনের প্রথম কদম ফুল। বর্ষার বাহারি ফুলগুলো জানান দেয় জলবায়ুর হেরফের এখনো পুরোটা এলোমেলো করে দিতে পারেনি ষড়ঋতুর রং।
কৃষি ও কৃষকের জীবনচক্রের ঋতু পরিবর্তনের এই বাস্তবতা নতুন কিছু নয়। তবে এই সময়টাতে উর্বর হয়ে ওঠা ফসলের মাঠ নতুন করে হাসি ফোটায় কৃষকের মুখে। আষাঢ় মানে শুধু বৃষ্টি নয়, এ এক রূপান্তরের গল্প। প্রকৃতি ফিরে পায় প্রাণ, মানুষ পায় স্বস্তি। বর্ষা যেন হয়ে ওঠে আবেগ, প্রেম আর কৃষির এক মেলবন্ধন। এই পাইপের খেতে বা কোনো তরি তরকারি খেতে ওগুলা মাটি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে বৃষ্টিটা হইলে বাদে ফসলটা ভালো হয়। আষাঢ়ের একটা আনন্দ আমরা গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছি শত সহস্র বছর ধরে, এখনো করছি। মৌসুমি বায়ুর প্রভাবে এবছর আষাঢ়ের 2 সপ্তাহ আগে থেকেই ঝরেছে বৃষ্টি। তাই তো আবহাওয়াবিদের চোখে বর্ষার বৈশিষ্ট্যগুলো আর আগের মতো নেই। বৃষ্টিপাত, তাপমাত্রা এবং ঘূর্ণিঝড়, মৌসুমি লঘুচাপ সিস্টেম, বজ্রপাত, এইসব বৈশিষ্ট্যগুলির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বল্প সময় বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়, এইরকম পরিবর্তন এসেছে। আবার বঙ্গোপসাগরে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে লঘুচাপের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বৃষ্টি যেমন ভেজায় ধুলো মাটি, তেমনি ভিজিয়ে দেয় বাঙালির হৃদয়। আষাঢ় তাই তো শুধু একটি ঋতুর নাম নয়, এ এক অনুভূতির জাগরণ ও চিরকালীন আত্মিক বন্ধন। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, বাদল দিনের চমৎকার গল্প শুনছিলাম আমরাও যেন স্মৃতিচারণ করছিলাম, বর্ষার কথা বলছিলাম। দর্শক, আমরা একটু আবহাওয়া বার্তায় চলে যাব। আজ কিন্তু আমাদের প্রথম কাজটাই ছিল ঘুম থেকে উঠে আবহাওয়া বার্তাটি জেনে নেওয়া। আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবুও আবহাওয়ার বৈচিত্র্য কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি। হঠাৎ বৃষ্টি, আবার তীব্র তাপপ্রবাহ। চলুন আজকের আবহাওয়ার পূর্বাভাসটা আমরা জেনে নিই এক নজরে। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29.1 ডিগ্রি সেলসিয়াস। চায়ের শহর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.9 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে রেকর্ড করা হয়েছে 24.1 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিমলায় রেকর্ড করা হয়েছে 38.8 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটিও জেনে নিলাম। আবহাওয়ার পূর্বাভাসটি লক্ষ্য করে অবশ্যই ঘরে বাইরে বেরোবেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে। দর্শক, সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, এবার একটু পর্যটন পরিস্থিতি জানবো। পর্যটকদের আনাগোনায় মুখর পার্বত্য জেলা বান্দরবান। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো, সেখানকার পরিস্থিতি জানবো। যেহেতু ঈদের ছুটি গেল, কেমন দেখা গেছে পর্যটকদের আনাগোনা, সেই বিষয়ে আমরা গল্প শুনবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, শুভ সকাল। যেমনটি বলছিলাম, ঈদের ছুটি গেল, পর্যটকদের আনাগোনা কেমন দেখা গিয়েছে, এখন কি অবস্থা, বান্দরবানে বৃষ্টি হয়েছে কিনা? পেছনে তো দেখছি একটা রৌদ্রোজ্জ্বল সকাল। কেমন আবহাওয়া পরিস্থিতি, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন।
হ্যাঁ সারিকা, শীত বর্ষা শরৎ হেমন্ত প্রতিটা প্রকৃতি কিন্তু প্রতিটা সময় কিন্তু প্রকৃতি নতুন রূপে ধরা দিচ্ছে। আমরা দেখেছি পাহাড়গুলো কখনো শুকনো পাথর হয়ে যায়, আবার কখনো সবুজের সমারোহ, আবার কখনো ফুলে সমৃদ্ধ হয়ে যায় পুরো এলাকা জুড়ে। আমরা দেখেছি প্রত্যেকটি জায়গাগুলোতে ঈদের এই চানাচুরতে পর্যটকে মুখরিত ছিল। পর্যটকরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চষে বেরিয়েছে, তাদের ঘা ভাসিয়ে তাদের ভ্রমণের যে পিপাসা সেটা তারা নিয়েছে। আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা স্পটে এবারে পর্যটকে মুখরিত ছিল, বিশেষ করে টানা ছুটি। অন্যদিকে বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পটগুলো নিষেধাজ্ঞার আওতায় ছিল, পর্যটক ভবনের যে সমস্ত অঞ্চল এলাকাগুলো আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কারণে পর্যটকে মুখরিত ছিল, বিশেষ করে রুমা, তান্তি, বগালেক, নীলাচল, নীলদিগান্ত, প্রান্তলেক পর্যটন। পাশাপাশি নানা সংকটের কারণে যেহেতু দীর্ঘদিন বান্দরবানে করোনা, কেএনএফের তৎপরতা, বন্যা সব মিলিয়ে কিন্তু ব্যাপক একটা দল ছিল, সেই দলটা আসলে অনেকটা আসলে তারা কাটিয়ে উঠতে পেরেছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট। আমরা কথা বলেছিলাম পর্যটন জানিয়েছে দীর্ঘদিন ধরে তাদের যে পর্যটনের বেহাল অবস্থা ছিল, দশ নেমেছিল, ব্যবসা বাণিজ্য অনেকটা থমকে গিয়েছিল, সেটিও তারা অনেকটা আসলে কাটিয়ে উঠতে পেরেছে এই বর্ষা এই সিজনে। তবে তারা এটি বলছে প্রতিদিনই গড়ে পর্যটন খাতে 1 থেকে 1.5 কোটি টাকার মতো ব্যবসা হয়েছে, যা 15 থেকে 20 কোটি টাকার ব্যবসা ধরা যায় বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং পরিবহনের সাথে যে সংশ্লিষ্ট 450-টিরও অধিক গাড়ি রয়েছে, প্রতিটি গাড়ি আসলে প্রতিদিন ভাড়া হয়েছে। এবং আজকেও আমরা দেখেছি এই সময়টাতে এসেও কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে প্রায় 40টারও অধিক গাড়ি বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোর দিকে রওনা হয়েছে। তবে প্রথম দিকে টানা ছুটিতে যে পর্যটক ছিল, আজকে যেহেতু ছুটি শেষ হয়েছে, সেক্ষেত্রে পর্যটক কিছুটা কমলো। নতুনভাবে আরো বেশ কিছু পর্যটক আছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটা পর্যটন স্পটের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সারিকা। ইয়াসিনুল হাকিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সকাল সকাল বান্দরবানের পর্যটন পরিস্থিতির খবর জানছিলাম। আমরা জানছিলাম ঈদের ছুটিতে কিন্তু পর্যটকে মুখরিত ছিল বান্দরবান, এবং এখনো কিন্তু নিয়মিত পর্যটকের আনাগোনাও দেখা যাচ্ছে এবং ব্যবসায়ীদের লাভের কথাও আমরা শুনছিলাম এই সময়টাতে। দর্শক, এবার একটু আমরা পত্রিকায় চলে যাব, এক নজরে দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমরা সমকালের শিরোনামগুলো দেখে নেব। ইরান অনড়, ইসরায়েল কঠোর। মধ্যপ্রাচ্যের সংঘাত, ইসরায়েলের হামলা, দ্বিতীয় দিনে নতুন করে ইরানের কয়েকটি প্রদেশে বিস্ফোরণ। ইরানের প্রতিটি স্থাপনায় আঘাত করার হুঁশিয়ারি। ইরানের জবাব, 3 যুদ্ধবিমান ভূপাতিত, 2 পাইলট আটকের দাবি। ইসরায়েলে হামলা অব্যাহত থাকবে বলছে তেহরান। সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। রাজনৈতিক আপোষের শিল্প, এই কথাটি আমরা অনুসরণ করেছি বলেছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য বিএনপি। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, জামায়াতের প্রতিক্রিয়া। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বাবাকে পিটিয়ে হত্যা। স্বেচ্ছাসেবক দলের নেতা সহ আটক 3। দর্শক, একটি ডেঙ্গু নিয়ে শিরোনাম করা হয়েছে। 4 পরিবারের স্বপ্ন কেড়ে নিল ডেঙ্গু। সারা দেশে আরও 169 জন আক্রান্ত, মৃত্যু 1। দর্শক, সমকালের প্রথম পাতার শিরোনামগুলো দেখছিলাম। আমরা একটু শেষের পাতায় চলে যাব। কদম নিয়ে একটি শিরোনাম করা হয়েছে। শুরু হলো বাদল ঝরা দিন। বাদল দিনের প্রথম কদম ফুল, একটা ছবি এখানে দেখানো হয়েছে। এলো আষাঢ়, এলো বাদল ঝরা দিন। এমন দিনের কাছেই যেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন আত্মসমর্পণ। একলা ঘরে বসে আছি, কেউ নেই কাছে, সারাটা দিন মেঘ করে আছে। দর্শক, এখানে বিস্তারিত লেখা আছে, আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর শিরোনামগুলোতে। প্রথম আলোর প্রথম পাতায় সেই ইরান ইসরায়েল সংঘাত নিয়ে শিরোনাম করা হয়েছে। হামলা চালিয়ে যাবে 2 দেশ। ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘমেয়াদে গড়ানোর শঙ্কা। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, 2 দেশকে সংযত থাকার আহ্বান। আরব দেশগুলোর নিরাপত্তায় একা হয়ে পড়েছে ইরান। ইসরায়েলের নজিরবিহীন হামলায় সামরিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইরান। হামলার কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ একক বা জোটগতভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে। সরকারি হিসাবের চেয়ে করোনায় মৃত্যু ছিল বেশি। করোনাকালে সব মৃত্যু ঠিকভাবে লিপিবদ্ধ করা হয়নি।
দেশে মৃত্যু নিবন্ধন পদ্ধতি শক্তিশালী করা দরকার। 2018-19 সালের তুলনায় 2020 সালে 6টি কবরস্থানে 69% বেশি কবর দেওয়া হয়েছিল। 2023 সালে তা ছিল 31%-এর বেশি। উচ্ছ্বসিত বিএনপি এখন দৃষ্টি নির্বাচনের দিকে। বিএনপি কয়েক মাস ধরে নানা কারণে রাজনীতিতে চাপে ছিল। লন্ডন বৈঠকের পর সুবিধাজনক অবস্থানে এলো। দর্শক, প্রথম আলোর প্রথম পাতাও আমরা দেখে নিচ্ছিলাম। এবারে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকে। ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে হামলা ইরানের। প্রত্যেকটি পত্রিকাতেই আমরা দেখছিলাম ইরান ইসরায়েল সংঘাত নিয়ে শিরোনাম করা হয়েছে। চলে যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। 16 বছরের সরকারের অপচয় 3000 কোটি টাকা। এনসিটিবির কঠোর নজরদারিতে 2026 শিক্ষাবর্ষে চাহিদা কমেছে 4.5 কোটি বই। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা বাতিল। ইরানের ড্রোন ঘাঁটিতে হামলা চালাতে পারে ইসরায়েল, বলেছেন জেলেনস্কি। সড়ক দুর্ঘটনায় 10 জেলায় 16 জনের মৃত্যু, আহত 68। সাতাশ বছর পর শিরোপা খরা কাটল প্রোটিয়াদের। শেষবার যখন দক্ষিণ আফ্রিকা কোনো বৈশ্বিক শিরোপা জিতেছিল তখন সালটা ছিল 1998। জায়গাটা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। টুর্নামেন্টের নাম ছিল নকআউট ট্রফি, বর্তমানে যা চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতেও চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এবারে আমরা চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। পাল্টা হামলায় তছনছ ইসরায়েল, যেমনটি বলছিলাম প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি করা হয়েছে। জাতীয় গাদ্দারদের খুঁজতে শুরু করেছে ইরান। এক বৈঠকেই বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে, জনমনের স্বস্তি, হতাশ ষড়যন্ত্রকারীরা। সরকারি চাকরি অধ্যাদেশ অপপ্রয়োগের শঙ্কা, বিভিন্ন ধারায় দুর্বলতা চিহ্নিত। ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ। শনিবার সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি ছবি এখানে দেখানো হয়েছে। দর্শক, যুগান্তরের পরে সবশেষে আমরা চলে যাব কালের কণ্ঠের শিরোনামগুলোতে। দেশ জুড়ে ভোটের হাওয়া, নির্বাচনের ঘোষণায় ব্যবসায় ইতিবাচক সংকেত। সাক্ষাৎকারে বিজিএমইএর সভাপতি, গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ীরা। চুরির অর্থ উদ্ধারে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, বলেছেন বিবিসিকে ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্য থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারের জন্য ব্রিটিশ আইনজীবী নিয়োগ করেছে এবং ব্রিটিশ সরকার বাংলাদেশের এই প্রচেষ্টার ব্যাপারে দৃঢ় সমর্থন দিয়েছে। দর্শক, কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। দর্শক, সেই সাথে শেষ হলো আজকের দিনের আয়োজন। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন। শুভ সকাল।